মানবীয় ভূগোলের সংজ্ঞা হচ্ছে যে মানুষ পরিবেশ সম্পর্ক, মানব গোষ্ঠীর অবস্থানিক বিন্যাস ও বন্টন প্রকৃতি, উৎপাদন ও উপজীবিকা, সামাজিক ও অর্থনৈতিক কার্যকলাপ ইত্যাদি সম্পর্কে যে শাস্ত্রে ধারাবাহিকভাবে আলোচনা করা হয় তাকেই মানবীয় ভূগোল বলে। তো সংজ্ঞাটার ভিতরে খেয়াল করো তোমরা, মানুষ পরিবেশ সম্পর্ক, কোর্সটার নাম হচ্ছে, বর্তমান কোর্সটার নাম হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, কিন্তু 2-4 বছর আগেও এটার নাম দেওয়া হয়েছিল হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, বুঝছো? ঢাকা ইউনিভার্সিটি আবার এটার নামটা চেঞ্জ করে দিছে। তো যাই হোক, তোমরা যে সাবজেক্টে পড়ো সেই সাবজেক্টের নাম কি? জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, তাই না? হ্যাঁ, তো এনভায়রনমেন্ট যেহেতু আছে, তাহলে মানুষ পরিবেশ সম্পর্ক, দেখো সংজ্ঞার ভিতরেই বিষয়বস্তু চলে আসছে, আওতা পরিধি চলে আসছে। মানুষ পরিবেশ সম্পর্ক, মানব গোষ্ঠীর অবস্থানিক বিন্যাস ও বন্টন প্রকৃতি, অর্থাৎ এটা হচ্ছে সিলেবাসের পপুলেশন ডিস্ট্রিবিউশন। যেটা দেখো সিলেবাসটা দেখো, পপুলেশন ডিস্ট্রিবিউশন একটা চ্যাপ্টার আছে না, ফ্যাক্টরস, পপুলেশন ডিস্ট্রিবিউশন ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, আছে তো বোধহয়। ইয়েস ম্যাম, আছে। হ্যাঁ, আচ্ছা। উৎপাদন ও উপজীবিকা, এটা হলো মানে এটা হলো ইকোনমিক অ্যাক্টিভিটিস। আর এখানে আরো কিছু বিষয় ছিল। উৎপাদন এখানে কখনো কখনো এটা ইকোনমিক জিওগ্রাফি হিসেবেও পড়ানো হয়েছে। তো ওখানে ইকোনমিক জিওগ্রাফিতে ছিল তোমার বিভিন্ন খাদ্যশস্য, অর্থকরী শস্যের উৎপাদন বন্টন, খনিজ সম্পদের উৎপাদন বন্টন, যে এটা এখন অফ করে দেওয়া হয়েছে। এটা এখন বাদ দেওয়া হয়েছে। ইকোনমিক জিওগ্রাফি না পড়ানো হচ্ছে, কোর্সটার নাম চেঞ্জ করে এটাকে হিউম্যান জিওগ্রাফি করা হয়েছে। আচ্ছা, প্রথমে আরেকটু বলি এখানে, যে আমি কিন্তু থিওরি ক্লাসের চেয়েও ভাইবার পড়াটা বেশি পড়াই, যেহেতু ভাইবা বোর্ডে আমরা থাকি। তো ভূগোলের সংজ্ঞা কি? ভূগোল হচ্ছে মানুষ পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা করবে, সময় এবং স্থান, বা প্রথম যেহেতু ভূগোল স্থান নিয়ে বেশি সম্পর্কিত বিজ্ঞানটি, সেহেতু এভাবে বলবা যে মানুষ পরিবেশের সম্পর্ক ভূগোল হচ্ছে ওই বিজ্ঞান বা ওই শাস্ত্র যা মানুষ পরিবেশের সম্পর্ককে বিশ্লেষণ করে স্থান, অর্থাৎ স্পেস এবং সময় বা টাইমের ভিত্তিতে। ঠিক আছে? আচ্ছা, আর এই ভূগোল বিজ্ঞানকে মূলত প্রধান দুটি ভাগ করা যায়। প্রথম ভাগটি হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল। হ্যাঁ, আর দ্বিতীয় যে ভাগটা সেটি হচ্ছে মানবীয় ভূগোল বা এই যে হিউম্যান জিওগ্রাফি। আচ্ছা, এই হিউম্যান জিওগ্রাফির মূল আরেকটা উপক্ষেত্র বা আরেকটা শাখা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। মূলত মানবীয় ভূগোল হচ্ছে সমাজবিজ্ঞানীয়, সমাজ বিজ্ঞানের একটা কি বলবো, সমাজ বিজ্ঞানটা একটা সাবজেক্ট, তোমরা জানো। তো সমাজ বিজ্ঞানেরই বিষয় বস্তু থেকে বের হয়ে এসছে এই যে মানবীয় ভূগোলটি। সমাজ বিজ্ঞানে মোটামুটি মানুষের সাথে সমাজের মানুষ এবং সমাজের যে আন্তঃসম্পর্ক, বা মানুষ সমাজের সাথে কিভাবে অভিযোজিত হয় বা তারা আন্তঃসম্পর্ক ইত্যাদি আলোচনা করা হয়। তো ভূগোলকে কিন্তু এখন খুব চেষ্টা করা হয়েছিল যে সামাজিক বিজ্ঞান হিসেবে, মূলত এটা একটা সামাজিক বিজ্ঞানই, প্রাকৃতিক, এটা ওরকম প্রাকৃতিক বিজ্ঞান এখন যদিও চেষ্টা করা হয় সয়েল, পরবর্তীতে থার্ড ইয়ারে সয়েল জিওগ্রাফি দিয়ে, ল্যাব টেস্ট দিয়ে, ইত্যাদি ইত্যাদি দিয়ে চেষ্টা করা হয়েছে। কখনো কখনো চেষ্টা করা হয় এটাকে প্রাকৃতিক বিজ্ঞান হিসেবে এটাকে বা প্রাকৃতিক ভূগোলকে একটু হাইলাইট করার চেষ্টা করা হয়। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে মূলত তাহলে মানবীয় ভূগোলটা এসছে আমাদের ভূগোলের প্রধান দুটি শাখা, একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটি হচ্ছে মানবীয় ভূগোল। যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারে পড়ো, সেহেতু তোমাদেরকে এই কোর্স দুটো দেয়া হয়েছে বাধ্যতামূলক, প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, আর একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল থটস এন্ড কনসেপ্ট, তাই না?
তোমরা তিনটাই থিওরি কোর্স পরীক্ষা দিবা না? জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা। এরপরে চলে যাই আমি ছিলাম হচ্ছে মানবীয় ভূগোলের সংজ্ঞায়। তো এরপরে চলে যাই যে উৎপাদন ও উপজীবিকা, যেটা আমি গত ক্লাসে যেটা পড়ালাম যে মানুষের অর্থনৈতিক কার্যাবলী, যেটা ঠিক আছে, সামাজিক ও অর্থনৈতিক কার্যকলাপ, এই উৎপাদন ও উপজীবিকা আর সামাজিক ও অর্থনৈতিক কার্যকলাপ, এখানে অর্থনৈতিক কার্যকলাপ দিয়ে তো বুঝতেই পারছো ওই চ্যাপ্টারটা, ইত্যাদি সম্পর্কে যে শাস্ত্রে ধারাবাহিকভাবে আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে মানবীয় ভূগোল। আচ্ছা, এরপরে আমি চলে যাই মানবীয় ভূগোলের ধারণা সমূহ, অর্থাৎ ধারণাগুলো, ওই যে থিমগুলো, কনসেপ্টস অফ হিউম্যান জিওগ্রাফি। সরাসরি চলে যাব, এখানে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা না বলে, যে ক্রমবিকাশের বিভিন্ন পর্যায়ে ভূগোলবিদগণ মানবীয় ভূগোলের সংজ্ঞা ও বিষয়বস্তু উপস্থাপনের ক্ষেত্রে বিভিন্ন ধারণা ও মতবাদের অবতারণা করেন। আর এই সমস্ত ধারণা ও দৃষ্টিভঙ্গি সমূহকে ব্রিটিশ ভূগোলবিদ পিটার হ্যাগেট 1971 সালে দুটি ধারায় বিভক্ত করেছেন। একটি হচ্ছে প্রচলিত ধারা, আরেকটি হচ্ছে ব্যতিক্রমী ধারা। আচ্ছা, এই মানবীয় ভূগোলের ক্ষেত্রে বা মানবীয় ভূগোল সমীক্ষার ক্ষেত্রে মানুষ পরিবেশ ধারণা, অবস্থানের ধারণা, পরিবেশের ধারণা, স্থানের ধারণা, অঞ্চলের ধারণা, দূরত্বের ধারণা, পরিব্যাপ্তি বা প্রসারণের ধারণা এবং স্কেলের ধারণা উল্লেখযোগ্য। আচ্ছা, এখানে এই যে বলা হলো যে মানবীয় ভূগোল সমীক্ষার ক্ষেত্রে, সমীক্ষা মানে কিন্তু পর্যালোচনা করা বা পরীক্ষা করা বা পর্যালোচনা করা বা একটা বিষয়ে বিশদ ডিটেলস আলোচনা, সেই ডিটেলস আলোচনাটা করা হয় হচ্ছে যে ধারণাগুলোর উপর ডিপেন্ড করে। তার মধ্যে হলো মানুষ পরিবেশ ধারণা, অবস্থানের ধারণা, পরিসরের ধারণা, স্থানের ধারণা, অঞ্চলের ধারণা, দূরত্বের ধারণা, পরিব্যাপ্তি বা প্রসারণ ধারণা এবং স্কেলের ধারণা। আচ্ছা, এরপর দেখি যে মানবীয় ভূগোলে মানুষ পরিবেশ যে ধারণা, এটি কি, দ্য কনসেপ্ট অফ ম্যান এনভায়রনমেন্ট ইন হিউম্যান জিওগ্রাফি। মানবীয় ভূগোলের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে মানুষ ও পরিবেশের ধারণা। তো প্রফেসর র্যাডজেলের ভাষায় প্রফেসর র্যাডজেলের ছাত্রী মার্কিন ভূগোলবিদ মিস অ্যালেন চার্চিল স্যাম্পল মানুষ প্রকৃতির আন্তঃসম্পর্কের ধারণাটির প্রবক্তা, অর্থাৎ এই ধারণার প্রবক্তা হচ্ছেন মিস অ্যালেন চার্চিল স্যাম্পল, ঠিক আছে। তার এই ধারণাটি প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ নামেও পরিচিত। এই ধারণার মূল কথা হলো পৃথিবীর উপরিভাগে বিচরণকারী মানুষ স্বাধীন নয়, কোনো কাজ সে ইচ্ছা মতো করতে পারে না। মানুষের সকল কর্ম ও ক্রিয়াই প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত, প্রকৃতির হাতে সে পরাধীন। কিন্তু নিয়ন্ত্রণবাদের এই ধারণায় ভূগোলবিদগণ সকলেই একমত হতে পারেন। পরবর্তীকালে কিছুটা নমনীয়ভাবে মানুষ পরিবেশ ধারণায় মানব বাস্তববিদ্যা রূপে পরিচিতি লাভ করে এবং মানবীয় ভূগোলের আলোচ্য বিষয় হিসেবে এটি বিবেচিত হয়। আচ্ছা, নিমিত্তবাদ ও বাস্তুতান্ত্রিক ধারণায় মানুষ ও সমাজের উপর পরিবেশের তথা প্রাকৃতিক প্রপঞ্চগুলির উপর প্রভাব যেভাবে দেখানো হয়, মানব জীবনধারায় বহু ক্ষেত্রে ঠিক তেমনটা পরিলক্ষিত হয় না। অর্থাৎ মানুষ যে সবসময় পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা কিন্তু প্রমাণ হয় না। কখনো কখনো মানুষও কিন্তু আবার পরিবেশকে নিয়ন্ত্রণ করে। যার উদাহরণ বাংলাদেশ, দেখো ছোট একটা দেশ, কিভাবে প্রকৃতিকে আমরা নিয়ন্ত্রণ করি, অনেক ক্ষেত্রে কিন্তু করতে পারি। যেমন পাহাড় কেটে আমরা চাষবাস করছি, চাষবাস করতে করতে, জুম চাষ করতে করতে কেটে মানে মালভূমির মতো করে বসতি স্থাপন করছি। আবার মালভূমিকে পরে কেটে ছেটে বা করে আমরা সেখানে সমভূমির আবাদযোগ্য, যেটা মানে একেবারে বসতি স্থাপন করে ফেলি, যেটা দেখো চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে এটা মানে বিশেষ উদাহরণ। এরপরে
অঞ্চল বিশারদ ও বাস্তুতান্ত্রিক প্রখ্যাত ফরাসি ভূগোলবিদ ভিডাল ডি লা ব্লাস মন্তব্য করেন যে মানুষ হচ্ছে নিষ্ক্রিয় নয়, অর্থাৎ মানুষ তো নিষ্ক্রিয় জীব না, প্রকৃতির হাতে সে পুতুল না। যে কথাগুলো আমি বললাম, মানুষ প্রকৃতিতে কি, সে হচ্ছে অ্যাক্টিভ, সক্রিয়। মানুষ তার মেধা ও শ্রম দিয়ে প্রকৃতি বা ভূমি থেকে শস্য উৎপাদন করে। ভূমি মানুষকে যা দেয় তা হলো সম্ভাবনা। ভূমি মানুষের সম্ভাবনাকে খুব সম্ভাবনার দরজা খুলে দিবে। মেধা ও শ্রম প্রয়োগ করে মানুষ সেই সম্ভাবনাকে কাজে লাগায়। আর মানুষ প্রকৃতির এই ধারণাকেই বলা হচ্ছে সম্ভাবনাবাদ। তাহলে নিয়ন্ত্রণবাদ হলো, প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ হচ্ছে এই মতবাদটি দিলেন অ্যালেন চার্চিল স্যাম্পল। তার মূল বক্তব্য ছিল এখানে যে মানুষ হচ্ছে প্রকৃতি, মানে মানুষ স্বাধীন নয়, মানুষ প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত। পরবর্তীতে ফরাসি ভূগোলবিদ ভিডাল ডি লা ব্লাস উনি বলেন যে মানুষ হচ্ছে নিষ্ক্রিয় নয়, মানুষ হচ্ছে সক্রিয় জীব। তার হচ্ছে মেধা আছে, তারপরে তার শ্রম, সে শ্রম দিবে, তার হাত পা ইত্যাদি সব, মানে তার মেধাটাকে সে কাজে লাগায় হাত এবং পায়ের মাধ্যমে। মেধা আমি কাজে লাগাবো, শুধু মেধা কিন্তু এই যে মানে টিচিং প্রফেশন বা উদ্ভাবন করলাম, টিচিং প্রফেশন উদ্ভাবন করলাম, এছাড়াও একজন মেধার সাথে কিন্তু শ্রম লাগে। আর এই শ্রমের অন্যতম বাহক হচ্ছে কিন্তু দুই হাত আর দুই পা মানুষের। তো এই যে বলা হলো যে মেধা ও শ্রম প্রয়োগ করে মানুষ এই সম্ভাবনাকে কাজে লাগায়, আর মানুষ প্রকৃতির এই ধারণাকে বলা হচ্ছে সম্ভাবনাবাদ। সুতরাং বর্তমানের ভূগোলবিদগণ প্রায় সকলেই এই দুই ধারণায় আস্থাশীল। এই দুই ধারণা থেকে বিশ্বব্যাপী মানুষের অবস্থান, বন্টন ও ঘনত্ব বিন্যাস, মানব বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান ও তাদের পারস্পরিক সম্পর্ক, পরিবেশের গঠন, আকার ও প্রক্রিয়া, পরিবেশ বিষয়ক তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করা ইত্যাদি বিষয়গুলো মানবীয় ভূগোলের মুখ্য বিবেচ্য বিষয় হিসেবে ব্যাপক সমর্থন লাভ করে। এরপরে চলে যায় যে মানবীয় ভূগোলে স্থানের ধারণা, যেটি আমি ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলেছি। ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে কিন্তু দুটো বিষয় বলেছি, যে মানুষ পরিবেশ সম্পর্ককে এই ভূগোল বিজ্ঞানে বা ভূগোল শাস্ত্রে মানুষ পরিবেশ সম্পর্ককে ব্যাখ্যা বা বিশ্লেষণ করা হয় স্থান এবং সময়ের ভিত্তিতে। এই দেখো এখন এইখানেও চলে আসছে যে থিম, হিউম্যান জিওগ্রাফির যে অন্যতম একটা থিম, প্রধান থিম তো অবশ্যই হবে হচ্ছে মানুষ পরিবেশ। দ্বিতীয় যে মূল থিমটা সেটি হচ্ছে কিন্তু স্থানের ধারণা, দ্য কনসেপ্ট অফ স্পেস ইন হিউম্যান জিওগ্রাফি। 1950-এর দশকের মাঝামাঝি সময় থেকে মানবীয় ভূগোলে স্থান বা পরিসর অর্থাৎ স্পেস সম্পর্কে মানে স্পেস এই ধারণাটি গুরুত্ব লাভ করে। প্রধানত দুটি কারণে মানবীয় ভূগোলবিদদের কাছে পরিসর বা স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি হলো এটি একটি স্থান বা পরিসর যেখানে মানুষের কার্যকলাপ সংগঠিত হয়, এবং দ্বিতীয়টি হলো এই ধারণাটি মানবীয় ভূগোলের একটি মৌলিক উপাদান হিসেবে পরিচিত। কারণ ভূগোলবিদগণ ঐতিহ্যগতভাবে অধ্যয়নের মূল বিষয় হিসেবে স্থানের বৈশিষ্ট্যের আলোচনায় আগ্রহী হয়ে ওঠে। তোমরা যখন আরেকটু বড় ক্লাসে উঠবা, সেকেন্ড ইয়ারে না, ঠিক থার্ড ইয়ারে উঠেই দেখবা যে তোমাদের যে ইয়েগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে আমরা থিসিস করাই না, বাট আমরা যে কোনো একটা তোমাদের বাধ্য, তোমরা সিলেবাসে আছে, তোমাদের যে কোনো একটা মানে যে কোনো একটা স্থানে গিয়ে সেই স্থানের থার্ড ইয়ারে যেটা আছে যে সয়েল এন্ড এনভায়রনমেন্টের যে মানে যে রিলেশন, সেটা বের করা লাগে। যে তো আরেকটু বড় হও, তোমরা কি কোনো স্টাডি ট্যুরে গিয়েছিলা ফার্স্ট ইয়ারে? যাওয়ার সুযোগ ছিল তোমাদের? নো ম্যাম। হ্যাঁ, আচ্ছা, সাধারণত ফার্স্ট ইয়ারে যেটা করা হইতো, মানে দূরে কোথাও নেওয়ার সুযোগ নাই সিলেবাসে এই বিষয়টা প্রায়োগিক দিক, অর্থাৎ ভূগোল
ও পরিবেশ মানে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান পড়ে তুমি কি মানে কি করবা, অ্যাপ্লিকেবল যে সাইটটা সেটি হচ্ছে কিছু পরিসংখ্যানিক বা ডেটা নিয়ে একটা এলাকায় গিয়ে সেই এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থাটা বিশ্লেষণ করে। যেমন খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি আমি, পার্শ্ববর্তী ইয়েতে নিয়ে যাওয়া হয়, এই যে আমাদের যে পুরানো সোনারগাঁ, আমাদের যে পুরানো রাজধানী ঐতিহাসিক, তাহলে একটা স্থানে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, একটা স্থানে নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে বলা হলো যে এই মানুষগুলোর আর্থসামাজিক অবস্থা তুমি তুলে নিয়ে আসো। এখন তুমি কিভাবে তুলবা? তুমি কি খালি ছবি তুলে নিয়ে আসবা? তুমি কি শুধু তার সাথে সাক্ষাৎকার কথা বললা ব্যাস হয়ে গেল? তা কিন্তু না। তোমাকে একটা স্থানে নিয়ে যাওয়া হলো এবং সেখানে সেই মানুষগুলোর সম্পর্কে তোমার ডেটা কালেক্ট করতে বলা হলো যে তাদের আর্থসামাজিক অবস্থা কি। এখানে এই আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করতে গেলে তার নাম কি, এটা তো মানুষের একটা পরিচয়, তারপরে চলে আসবে তার বয়স কি, যেটা দেখো পপুলেশন ডিস্ট্রিবিউশন এই চ্যাপ্টারে এই সেক্স একটা পিরামিড আছে, একটা স্ট্রাকচার আছে, ওই এই বিষয়গুলো চলে আসে যে আপনার বয়স কত, তারপরে চলে আসে আপনার শিক্ষাগত যোগ্যতা কি, তারপরে আসে আপনি বিবাহিত কি অবিবাহিত, আপনার পরিবারের উপার্জনক্ষম কে, এরপরে যে বিষয়গুলো আসে, যে কোশ্চেন গুলো হয় যে আপনি কত বছর ধরে এই পেশায় নিয়োজিত, তারপরে হচ্ছে আপনি কি এই পেশায় মানে আপনার কি মানে আপনার পরিবারের ভরণ পোষণ চলে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো এই যে বিষয়গুলো দেখো যে মানবীয় ভূগোলে স্থানের ধারণা, এই কথাগুলোই কিন্তু এখানে বলা হচ্ছে একটু কঠিন করে, যেহেতু অনার্সে পড়ো, যে বলা হচ্ছে যে পরিসর বা স্থান হচ্ছে মানবীয় ভূগোলের মানে গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। কেন কেন গুরুত্বপূর্ণ? এটি একটি স্থান বা পরিসর যেখানে মানুষের কার্যকলাপ সংগঠিত হয়। আমি কিন্তু বলছি এখানে যে সোনারগাঁয়ে কিছু তাঁতি আছে যারা কাপড় বোনে, তাঁত শিল্পের সাথে নিয়োজিত। তো তাঁত শিল্প তো একটা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ, তাই না? আবার তোমাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, একটা স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ দেখো আমি কিন্তু সোনারগাঁর নাম বলতেছি, তাই না? তাহলে দেখো যে স্থান বা পরিসর যেখানে মানুষের কার্যকলাপ সংগঠিত হয়, সেই জন্যই কিন্তু এই স্থানটি ভূগোলে বা মানবীয় ভূগোলের ক্ষেত্রে এত ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বা থিম। তারপরে যেটা বলা হচ্ছে যে এই ধারণাটি মানবীয় ভূগোলের একটি মৌলিক উপাদান হিসেবেও পরিচিত, এই এই যে স্থানের ধারণাটি। আচ্ছা, কেন? ভূগোল বিজ্ঞান ঐতিহ্যগতভাবে মানে ভূগোলকে অধ্যয়নের জন্য মূল বিষয় হিসেবেই স্থানের বৈশিষ্ট্যের আলোচনায় তারা আগ্রহী। আচ্ছা, আর একটা বৈশিষ্ট্য কি বলেছি বলতো? ভূগোলের মূল আলোচনায় আর একটা কি বৈশিষ্ট্য আছে বলো, স্থান ছাড়াও? কেউ একজন বলো তো। হ্যাঁ, সময় সময়। আমি তো বারবার বলতেছি মানুষ, টাইম। হ্যাঁ, ভূগোল হচ্ছে মূলত আলোচনা করবে, হ্যাঁ, ভূগোলের সংজ্ঞায় বলবা যে ভূগোল হচ্ছে মূলত আলোচনা করবে স্থানের সাথে মানুষের আন্তঃসম্পর্ক কিসের ভিত্তিতে? স্থান এবং না, মানুষ পরিবেশ আন্তঃসম্পর্ক করা হয় স্থান এবং সময়ের ভিত্তিতে। আচ্ছা আচ্ছা, এছাড়াও মানুষের কর্মকাণ্ডের উপর স্থান বা পরিসরের আপেক্ষিক এবং নিরপেক্ষ মানে উভয় ভাবেই একটি প্রভাব সৃষ্টি করে থাকে। যেমন এই আমি যে স্থান বা পরিসর দেখো, পৃথিবীর কোন এলাকার লোক কৃষিজীবী বলতো? বলতে পারবে কেউ? তাহলে এই যে স্থান কিভাবে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করতেছে দেখো। আচ্ছা, তুমি কি এখন মরু এলাকা, সৌদি আরবের কথাই আমি বলি, মরুভূমি এলাকা, তোমরা জানো সৌদি আরব হচ্ছে, তো এই মরুভূমি এলাকায় কি তুমি কোনো কৃষক খুঁজে পাবা? পাবা না। মূলত ওরা ছিল মানে চারণ, মানে ওই কিছু অ্যানিমেলস দিয়ে ব্যবসা করতো আর কি, ট্রেড ছিল ওদের মূলত
ওইসব মরুভূমিতে, পরে মরুভূমি এলাকা তো মেষ চড়াইতো। হ্যাঁ, তারপরে ওরা তো এখন হ্যাঁ, তো এখন দেখো তারা কিন্তু খনি দিয়ে তাদের অর্থনৈতিক ভাবে তারা মধ্যপ্রাচ্যের আয়টা হচ্ছে খনি নির্ভর, এখানে কৃষি নির্ভর কিন্তু না। আচ্ছা, তাহলে কি বুঝতে পারতেছো স্থান বা পরিসর কিভাবে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আপেক্ষিক এবং নিরপেক্ষ ভাবে উভয়ভাবে একটা প্রভাব সৃষ্টি করে? ঠিক আছে। আচ্ছা, ভূগোলবিদগণ স্থানের ধারণাকে দুই ভাগে প্রকাশ করেছেন। একটি হচ্ছে নিরপেক্ষ স্থান বা পরিসর এবং আরেকটি হচ্ছে আপেক্ষিক স্থান বা পরিসর। আচ্ছা, নিরপেক্ষ স্থানটা কি? অ্যাবসলিউট স্পেস। এই ধারণা অনুসারে স্থান হলো স্পষ্ট প্রাকৃতিক ও বাস্তব এক বিষয় কিংবা অস্তিত্বশীল এমন একটি বস্তু যা অভিজ্ঞতার মাধ্যমে জানা যায়। কোন কোন ভূগোলবিদ এভাবে বলেছেন যে নিরপেক্ষ স্থান যেন এক আধার যার মধ্যে পার্থিব সব বিষয়, অর্থাৎ শহর, গ্রাম, রাস্তা, বাড়ি, কলকারখানা, চাষের জমি, নদী, জঙ্গল ইত্যাদি রয়েছে। আচ্ছা, এই স্থানসমূহকে ভূগোলবিদগণ বিভিন্ন ভাবে ভাগ করার চেষ্টা করেন। সেক্ষেত্রে প্রতিটি ভাগকে এলাকা এবং স্থানগুলোকে যদি নির্দিষ্ট স্কেলে বা মাপকাঠিতে ভাগ করেন তবে ওই ভাগগুলোকে অঞ্চল বলে। ভূপৃষ্ঠের বর্ণনা ও শ্রেণী বিভাগের উদ্দেশ্যে স্থানকে এভাবে নিরপেক্ষভাবে বিচার করা সুবিধাজনক। আমি কিন্তু প্রথমেই দুটো ভাগে ভাগ করে ফেলছি, দেখো, জীবিকা দিয়ে, কৃষিজীবী আর হচ্ছে কি বলবো চারণভূমি, বেশ চারণভূমির সাথে জড়িত। তাও একটু আগেই বললাম না যে দুটি ভাগে ভাগ করলাম, এই যে স্পেস বা পরিসরের উপর ডিপেন্ড করে। তাহলে নিরপেক্ষ স্থানটা কি? নিরপেক্ষ স্থানটি হচ্ছে যে এই ধারণা অনুসারে স্থান হলো একেবারে স্পষ্ট প্রাকৃতিক ও বাস্তব এক বিষয় কিংবা অস্তিত্বশীল এমন একটি বস্তু যা অভিজ্ঞতার মাধ্যমে জানা যায়। তো কোন কোন ভূগোলবিদ একে নিরপেক্ষ স্থান বা একে একটি আধার বলেছেন যার মধ্যে পার্থিব সব বিষয়, যেমন শহর, গ্রাম, রাস্তা, বাড়ি, কলকারখানা, চাষের জমি, নদী, জঙ্গল ইত্যাদি এর মধ্যে রয়েছে। এই স্থানসমূহকে আবার ভূগোলবিদগণ আবার বিভিন্ন ভাগে ভাগ করেছেন। সেক্ষেত্রে প্রতিটি ভাগকে এলাকা এবং স্থানগুলোকে যদি নির্দিষ্ট স্কেলে বা মাপকাঠিতে ভাগ করেন তবে ওই ভাগগুলোকে অঞ্চল বলে। আচ্ছা, আমি যদি এখন অঞ্চল বাংলাদেশকে যদি প্রশাসনিক অঞ্চলে যদি ভাগ করি তাহলে বাংলাদেশকে কয়টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছে বলো তো? তোমরা এখানে বিভাগ বলো। 8টা না? বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। হ্যাঁ, একটা মানে কি বলবো, এটা হলো একেবারে এমন একটা এই বাংলাদেশের স্থানটি হলো স্পষ্ট প্রাকৃতিক ও বাস্তব একটি বিষয় এবং অস্তিত্বশীল একটি বিষয় যা তোমরা অভিজ্ঞতার মাধ্যমে জানতে পারতেছো। এখন এই অভিজ্ঞতাটা কি? এই যে বাংলাদেশকে আমরা কয়টি অঞ্চলে বা ভাগে ভাগ করেছি, বিভাগে 8টি, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আবার এই 8টি ভাগ ঢাকা হচ্ছে রাজধানী, তাই না? এই ঢাকাকে যদি আমি আরো কিছু ছোট ছোট ভাগে ভাগ করি তাহলে কিন্তু বলবো এলাকা। কি আমি কি বুঝাতে পারলাম? একটা বড় দেশ, একটা বড় স্বাধীন দেশ, এই দেশকে আমরা প্রথমে প্রশাসনিক বিভাগে বা অঞ্চলে ভাগ করলাম, যেমন ঢাকা অঞ্চল, রাজশাহী অঞ্চল, খুলনা অঞ্চল, চিটাগং অঞ্চল। হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা, এখন আবার ওই ঢাকা অঞ্চলকে আমি ভাগ করব এলাকা দিয়ে, ঠিক আছে? জি ম্যাম। যেমন বলতে পারো এলাকা হচ্ছে মানে অঞ্চল হচ্ছে বড় বৃহৎ বিষয় আর এলাকা হচ্ছে অঞ্চলের অন্তর্গত ছোট বিষয়। যেমন আমি যদি বলি এখন এই যে আমরা বলি না নীলক্ষেত এলাকা, ঢাকা কলেজ কোথায় বলো তো? ঢাকা কলেজ বললে বলা হয় যে নিউ মার্কেট এলাকা বা নীলক্ষেত এলাকা। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। নীলক্ষেতকেও আবার স্পেসিফিক করা হয় কিভাবে? যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এই যে ছোট ছোট এলাকায় ভাগ করলাম, ঠিক আছে?
তো এই স্থানসমূহকে ভূগোলবিদগণ বিভিন্ন ভাবে ভাগ করার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে প্রতিটি ভাগকে এলাকা এবং স্থানগুলোকে নির্দিষ্ট স্কেলে বা মাপকাঠিতে ভাগ করেন, তবে ওগুলোকে অঞ্চল বলে। তোমরা যদি বাংলাদেশের মানচিত্র খেয়াল করো, মানে তোমাদের কাছে যদি কোনো ভূচিত্রাবলী থাকে, অর্থাৎ গ্রাফোসম্যানের ভূচিত্রাবলী, বা তাহলে দেখবা যে ওইখানে মোটামুটি আমরা যখন সহজভাবে উদাহরণ দিই, আমরা যদি বাংলাদেশের মানচিত্র আঁকি, ধরো প্রশাসনিক বিভাগে ভাগ করলাম, এটি তুমি যখন তোমার পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করবা বা আঁকবা, তখন কিন্তু তোমাকে নিচে মাস্ট একটা স্কেল দিতেই হবে। কি ঠিক আছে? তোমরা কি প্র্যাকটিক্যাল কি তোমাদের শুরু হয়েছিল? কে একজন বলো। না ম্যাম, প্র্যাকটিক্যাল শুরু হয়নি। হ্যাঁ, থিওরি দিলে প্র্যাকটিক্যাল শুরু হবে, তখন দেখবা ম্যাডাম তোমাদেরকে কত, এই যে মুনমুন ম্যাডাম তোমাদেরকে সম্ভবত ফার্স্ট ইয়ারেই শিখাবে এই চ্যাপ্টারগুলো। ফার্স্ট ইয়ার দেখবা বাংলাদেশকে কতগুলো জনসংখ্যা, মানে জনসংখ্যার বন্টন দিয়ে ভাগ করা হবে, ওই বিভাগগুলো দিয়ে, 8টি বিভাগগুলো দিয়ে, এবং সেখানে অবশ্যই একটা স্কেল দিতে হবে। ওই যে যেটা বলা হলো এখানে, যে এই স্থানগুলোকে নির্দিষ্ট স্কেলে বা মাপকাঠিতে ভাগ করা হয়, তবে ওই ভাগগুলোকে অঞ্চল বলা হবে। আচ্ছা, এখন তোমরা থিওরিটিক্যালি পড়ে যাও, ভালো করে বুঝে যাও, জেনে যাও, বা মুখস্থ করো, যা করো করো। আর অ্যাপ্লিকেবল হবে এই সামনে ইনশাল্লাহ, প্র্যাকটিক্যাল হবে। আর যদি ফিল্ড স্টাডিতে যেতে পারো, অনুকূল পরিবেশ যদি থাকে, তাহলে যেতে পারলে এই অ্যাপ্লিকেবল বিষয়গুলো একটু তখন একটু বোঝার চেষ্টা করো। যে ম্যাডাম তো পড়াইছিল, আমরা তো পড়েছিলাম হিউম্যান জিওগ্রাফিতে, যে হিউম্যান জিওগ্রাফির মেইন থিম ছিল, প্রথমে ছিল মানুষ পরিবেশ ধারণা, দ্বিতীয়টি ছিল স্থানের ধারণা, এবং আচ্ছা, আর এই স্থানকে স্থানের আরেকটি ভাগ হচ্ছে রিলেটিভ স্পেস। প্রথমটা বললাম অ্যাবসলিউট স্পেস, তোমরা কিন্তু ভাই বলতে পারো না অ্যাবসলিউট স্পেস কি, জিজ্ঞেস করলে মানে এমন একটা ভাব করো যে জানোই না। আচ্ছা, রিলেটিভ, এটা অ্যাবসলিউট স্পেস বলা হয় না, ভাইভাতে জিজ্ঞেস করা হয় অ্যাবসলিউট লোকেশন কি। আর সেকেন্ডলি জিজ্ঞেস করা হয় যে রিলেটিভ লোকেশন কি। দেখো, এখন আমি পড়াবো রিলেটিভ স্পেস কি। ভূগোলবিদদের মতে একদল মনে করেন স্থান হলো শুধুমাত্র বিভিন্ন ঘটনার মধ্যে সম্পর্ক, অর্থাৎ স্থান একান্তভাবে সময় ও প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত। এই ধারণায় স্থান বস্তুর আধার নয়, বরং বস্তুর আরোপিত গুণ। আচ্ছা, এই বিষয়গুলো একেবারে ভালো করে পড়বা যে কি বলা হচ্ছে। স্থানের তাৎপর্য নির্ধারিত হয় মানুষ তা কি চোখে দেখে এবং তার সম্পর্কে সে কি ভাবে এবং একে সে কিভাবে ব্যবহার করে, এগুলোর উপর। অর্থাৎ আপেক্ষিক স্থানের ধারণা সমাজীয় স্থান, অর্থনৈতিক স্থান, সম্পর্কের স্থান ইত্যাদি সম্পর্কে আলোচনা সৃষ্টি করে। মানবীয় ভূগোলে পরিসর বা স্থান একটি গুরুত্বপূর্ণ ধারণা, আর এর আগেও বলা হয়েছে, কারণ প্রপঞ্চের পারিসরিক বিষয়সমূহের উপর মানবীয় ভূগোল যখন দৃষ্টি দেয়, মানে দৃষ্টি নিবন্ধন করে এবং এরূপ ধারণা বৈজ্ঞানিক পদ্ধতির অন্তর্গত। সাধারণ কাঠামোর মধ্যে ভৌগোলিক নিরীক্ষণ এসব পারিসরিক বা স্থানিক বিষয়সমূহের বিশ্লেষণের উপর প্রতিষ্ঠিত বা নির্ভরশীল। আচ্ছা, পরিসর এবং পারিসরিক কাঠামো, পারিসরিক বিশ্লেষণের মূল ভাব বিভিন্ন প্রপঞ্চের অবস্থান এবং বিস্তরণ, স্থান এবং অঞ্চল সমূহে বসবাসকারী জনগোষ্ঠী, দ্রব্য সামগ্রী ও সেবা সমূহের মিথস্ক্রিয়া, বিন্যাস ধরন এবং সংগঠন সমূহ ও পারিসরিক প্রক্রিয়া সমূহের উপর আলোচনা করা মানবীয় ভূগোলের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আচ্ছা, এইখানে কিছু বিষয় তোমরা ভালো করে একটু মাথায় রাখবা, যে আপেক্ষিক স্থানটা কি। আপেক্ষিক স্থান বলতে এখানে কি বোঝানো হচ্ছে, যে আপেক্ষিক স্থানটা হচ্ছে, আপেক্ষিক স্থান এই ধারণায় থাকবে স্থান বস্তুর আধার নয়। মূল বক্তব্য হচ্ছে স্থান অর্থাৎ স্পেস বস্তুর আধার নয়, বরং বস্তুর আরোপিত গুণ। আর এই স্থানের তাৎপর্য নির্ধারিত হচ্ছে মানুষ তা কি চোখে দেখে
এবং এই স্থান সম্পর্কে সে কিভাবে এবং কিভাবে তাকে ব্যবহার করে এগুলোর উপর। অর্থাৎ আপেক্ষিক স্থানের ধারণাটি সমাজীয় স্থান, অর্থনৈতিক স্থান এবং সম্পর্কের স্থান ইত্যাদি সম্পর্কে আলোচনার সৃষ্টি করে। আচ্ছা, এরপরে চলে যাব 3 নাম্বার, স্থানিক বিন্যাসের ধারণা, কনসেপ্ট অফ স্পেশাল ডিস্ট্রিবিউশন। মানবীয় ভূগোল অধ্যয়নে স্থানিক বিন্যাস বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানিক শব্দটি দ্বারা ভূপৃষ্ঠের প্রত্যেকটি জায়গা বা বিষয়ের অবস্থান নির্দিষ্টভাবে বলা সম্ভব। অর্থাৎ যখন ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদানের অবস্থানের কথা বলা হয় তা হলো স্থানিক বিন্যাস বা বন্টন। আচ্ছা, এখানে স্থান হচ্ছে এখানে স্থান বলতে অর্থাৎ এই স্থানিক বিন্যাসের ধারণায় স্থান বলতে ভৌগোলিক ভূপৃষ্ঠকেই বোঝানো হয়ে থাকে। স্থানিক বিন্যাসের ক্ষেত্রে এক জাতীয় বা এক ধরনের বস্তু বা বিষয়ের বন্টন দেখানো হয়। যেমন বাংলাদেশের জনসংখ্যার বন্টনের মানচিত্রে দেশের বিভিন্ন অংশের জনসংখ্যা দেখানো হয়। অর্থাৎ মানচিত্রের মাধ্যমে স্থানিক বিন্যাস চিত্রাকারে দেখানো সম্ভব। আমি একটু আগে তোমাদেরকে উদাহরণ দিয়েছি, তোমরা যদি পারো বাংলাদেশের জনসংখ্যা বন্টনের চ্যাপ্টারে যাবা, গিয়ে বাংলাদেশের জনসংখ্যার বন্টনের যে স্থানিক বিন্যাস অর্থাৎ বাংলাদেশের মানচিত্রে যে কথাগুলো একটু আগে বললাম যে বাংলাদেশকে বিভিন্ন বিভাগে ভাগ করে যে জনসংখ্যার যে স্থানিক বিন্যাসটা দেখানো হয়েছে সেটি একটু খেয়াল করবা। এই বিন্যাসে তোমরা দেখবা যে ঢাকা হচ্ছে সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল এবং সবচেয়ে কম জনবসতিপূর্ণ অঞ্চল হচ্ছে উত্তরের ওই ঠাকুরগাঁ, দিনাজপুর, এছাড়াও হচ্ছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম, না বরিশাল ভালো, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম মানে পাহাড়ি এলাকাতে একটু ভালো কম, একেবারে দেখবা ফাঁকা ফাঁকা ডিস্ট্রিবিউশনটা, স্থানিক বিন্যাসটা বিন্দু দিয়ে দেখানো হয়েছে দেখবা। আবার এক বিন্দু কত জনসংখ্যা প্রকাশ করে সেটাও একটু দেখে নিও, এবং মানচিত্রের নিচে একটা স্কেল আছে সেটাও দেখবা। ম্যাম ঠাকুরগাঁওয়ের বাসিন্দা। হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখো যে কোনো বিষয়ের বন্টন মানচিত্রে দেখানোর মাধ্যমে এর আঞ্চলিক সহসম্পর্ক বোঝা সম্ভব। যেমন পৃথিবীর ধান চাষের এলাকাগুলোর বন্টন দেখে বোঝা যাবে সেখানে কি ধরনের জলবায়ু বিদ্যমান। অর্থাৎ এই স্থানিক বিন্যাসের ধারণা থেকে বোঝা যায় যে পৃথিবীতে মানে ওই ধানের উৎপাদন তো ধান কি শুধু বাংলাদেশেই হয় তা তো না, ধান হচ্ছে মোটামুটি এশিয়া মহাদেশের প্রধান খাদ্যশস্য। তো এশিয়া ছাড়াও এশিয়ার ইউরোপ, তারপর রাশিয়া, তার উপরে যে চায়না তো এশিয়ারই অন্তর্গত। আচ্ছা, চায়নার উপরে তার উপরে মানচিত্র দেখবা ওয়ার্ল্ড ম্যাপ, মঙ্গোলিয়া, চীন আর ভারতের মাঝখানে মঙ্গোলিয়া, আর চীনের উপরেই হচ্ছে ঠিক রাশিয়া। অর্থাৎ শুধু যে দক্ষিণ পূর্ব এশিয়া বা এশিয়াতেই ধান উৎপাদন, ম্যাম চীন ভারতের মাঝখানে মঙ্গোলিয়া নাকি চীন রাশিয়ার মাঝখানে দেখে নিও তো একটু। আমি অনেক ম্যাম আমার তো ধারণা মতে চীন আর যে রাশিয়ার মাঝখানে মঙ্গোলিয়া আছে আর কাজাখস্তান আছে। হ্যাঁ একটু দেখে নিও যে এদের মাঝখানে কোন কোন দেশ আছে। তো যাই হোক, তো যখন আমরা ধান চাষের এলাকাগুলোর বন্টন দেখব অর্থাৎ ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফ রাইস প্রোডাকশন যখন দেখব তখন কিন্তু মোটামুটি বোঝা যাবে যে ধান যেসব এলাকায় হয় সেসব এলাকায় বা সেসব অঞ্চলের জলবায়ু একই ধরনের। আচ্ছা, মানবীয় ভূগোল সমীক্ষায় স্থানিক বিন্যাসের 3টি দিক। বন্টনের ঘনত্ব, 1 হচ্ছে বন্টনের ঘনত্ব, 2 হচ্ছে বিক্ষেপ এবং 3 হচ্ছে বিন্যাস। আবার এই স্থানিক বিন্যাসের বিশ্লেষণের ফলে বিভিন্ন অঞ্চলের মধ্যে 3টি ভিত্তি গড়ে ওঠে। 1 নাম্বার হচ্ছে অঞ্চলের চরিত্র, 2 নাম্বার হচ্ছে দ্রব্য বা বস্তুটির প্রকৃতি, 3 নাম্বার হচ্ছে যোগান দেবার মতো স্থান বা বাজারের দূরত্বের অবস্থান। আচ্ছা, স্থানিক ক্রিয়া প্রতিক্রিয়া সমীক্ষায় অর্থাৎ এই যে স্থানিক বিন্যাসের ধারণা বা স্থানের ধারণা,
এই ধারণায় বা এই সমীক্ষায় অবস্থান, স্থিতি ও অভিগম্যতা প্রভৃতি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন কেন্দ্রীয় অবস্থান হলে কোন স্থানের অভিগম্যতা বেশি হয়, অর্থাৎ সেখানে সহজে যাতায়াত করা যায়। এর উদাহরণ হিসেবে কেন্দ্রীয় অবস্থান বলতে কি বুঝি আমরা? যেমন যে কোনো দেশের রাজধানী, এটি রাজধানী হচ্ছে কেন্দ্রীয় অবস্থান যে কোনো দেশের, শুধু যে বাংলাদেশের রাজধানী ঢাকা তা না। আর এই কেন্দ্রীয় অবস্থানের সাথে সাধারণত অন্যান্য স্থানের একটা সহজ অভিগম্যতা অর্থাৎ অ্যাক্সেসিবিলিটি, খুব দ্রুত আসা যাওয়ার ব্যবস্থা বলো বা যোগাযোগের একটা দ্রুত ব্যবস্থা থাকে আর কি। আর এই দ্রুত যোগাযোগের ব্যবস্থাটাই হচ্ছে অভিগম্যতা। আচ্ছা, স্থানিক বিজ্ঞানে মানবীয় ভূগোলের স্থানকে মূল বিষয়বস্তু হিসেবে গণ্য করা হয়। স্থানের উপরে মানুষের নানাবিধ কাজকর্মের তারতম্যের ফলে তৈরি হয় এই স্থানিক বিন্যাস, যেমন জনবসতির বিন্যাস, চাষবাসের বিন্যাস, বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের বিন্যাস আগেই বলেছি, প্রথমেই বলেছি যে কৃষক শ্রেণী কোথায় থাকে, আর ওই চারণের উপর ডিপেন্ডেন্ট যারা বা মৎস্যজীবী যারা তারা কোথায় থাকে ইত্যাদি, অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিত্তিতে ওয়ার্ল্ড পপুলেশনের যে ডিস্ট্রিবিউশন। আচ্ছা, বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের বিন্যাস ইত্যাদি, এই সকল বিন্যাস ও এদের সৃষ্টির প্রক্রিয়া পরীক্ষা করে ভূগোলবিদরা সাধারণীকরণ বা তত্ত্ব প্রতিষ্ঠা করেন। যেমন জার্মানিতে জনবসতির আয়তন ও পারস্পরিক দূরত্ব সমীক্ষা করে জার্মান ভূগোলবিদ ওয়াল্টার ক্রিস্টলার কেন্দ্রীয় অবস্থান তত্ত্ব গড়ে তোলেন। তো তোমাদের যে সেটেলমেন্ট, তোমাদের সিলেবাসে আছে সেটেলমেন্ট, হিউম্যান সেটেলমেন্ট, এই হিউম্যান সেটেলমেন্টের চ্যাপ্টারটা আমি পড়াই এবং ওয়াল্টার ক্রিস্টলারের এই কেন্দ্রীয় স্থান তত্ত্বটিও পড়ানো হয় ওই চ্যাপ্টারগুলোতে। তো এইভাবে এই স্থানিক বিন্যাসের মাধ্যমে ভূগোল আরো বেশি মানবিক হয়ে ওঠে। আর এরপরের যে কনসেপ্টটি সেটি হলো অবস্থানের ধারণা, লোকেশন, কনসেপ্ট অফ লোকেশন। আচ্ছা, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান বলতে সংশ্লিষ্ট স্থান, ঘটনা বা ক্রিয়া কোথায় অবস্থিত তা বোঝায়। অর্থাৎ কোন ঘটনার নির্দিষ্ট অবস্থানের মাধ্যমে ভূপৃষ্ঠের অন্যান্য বিন্দুর সঙ্গে তার স্থানিক সম্পর্ক প্রকাশ করা হয়। কোন স্থানের অবস্থান পরম এবং আপেক্ষিক উভয়ই হতে পারে। এই কথাটা বেশ ইম্পর্টেন্ট, বা এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে কোন স্থানের অবস্থান পরম এবং আপেক্ষিক উভয়ই হতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে পরম অবস্থান কি। একটু আগে আমি বলেছিলাম যে ভাইভা জিজ্ঞেস করা হয় যে পরম অবস্থান কি, ইংলিশে জিজ্ঞেস করা হয় যে অ্যাবসলিউট লোকেশন কি, তখন স্টুডেন্টরা চুপ করে থাকে, বলতে পারে না। দেখো অ্যাবসলিউট লোকেশনটা কি। পরম অবস্থানের ক্ষেত্রে সাধারণত ভূপৃষ্ঠের কোন স্থানের গাণিতিক অবস্থান নির্দিষ্ট করে বলার জন্য অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়া পরম অবস্থান শুধুমাত্র স্থানের একক বর্ণনা করে ওই স্থানের অন্যান্য বৈশিষ্ট্য বা তথ্যকে প্রকাশ করে না, বরং ওই জায়গাটি ভূপৃষ্ঠের অন্যান্য জায়গা থেকে কত দূরত্বে বা কোন দিকে অবস্থান করছে এর একটি প্রয়োজনীয় বর্ণনাও প্রকাশ করে। অর্থাৎ পরম অবস্থান হচ্ছে কোন জায়গার অভ্যন্তরীণ অবস্থান, যাকে সাইট বলে। উদাহরণস্বরূপ বাংলাদেশের রাজধানী ঢাকার স্থল হলো বা সাইট হলো বুড়িগঙ্গা নদীর পাশে। অর্থাৎ আমি যদি বুঝাতে যাই যে ঢাকা কোথায় অবস্থিত, কাউকে বললাম, সে জানে না, ওরকম ভালোভাবে সে জানে না, তাহলে আবার তাকে বলতে হবে যে ঢাকা কিন্তু বুড়িগঙ্গা নদীর পাশে অবস্থিত। আচ্ছা, এক কথায় পরম অবস্থান হলো ভৌগোলিক অর্থ হলো উক্ত স্থানের ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, কৃষি, পরিবহন বা নগর জীবনের সামগ্রিক অবস্থান। ঠিক আছে। আর আপেক্ষিক অবস্থান দ্বারা উক্ত জায়গাটি অন্যান্য জায়গার সঙ্গে স্থানিক আন্তঃসম্পর্ক এবং স্থানিক নির্ভরতা প্রকাশ করে। এটি আমাদেরকে পৃথিবীর জনগণ, অন্যান্য বস্তু ও
এবং জায়গাসমূহের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ অন্যান্য জায়গা থেকে কতটুকু ভিন্ন তা বলে দিবে। এই অবস্থানকে ভৌগোলিক স্থিতি বা সিচুয়েশন অবস্থান বলে। পরম অবস্থানকে বলা হয় সাইট, আর এই আপেক্ষিক অবস্থানকে বলা হচ্ছে ভৌগোলিক স্থিতি বা সিচুয়েশন। যেমন বাংলাদেশের চট্টগ্রাম জেলায় বন্দর স্থিতির মাধ্যমে বলে দেয় এটি অন্যান্য পার্শ্ববর্তী জেলা থেকে কতটা ভিন্ন প্রকৃতির। নিকটবর্তী পশ্চাৎভূমির সঙ্গে এই শহরের সম্পর্ক বোঝার জন্য শহরটির স্থিতি জানার প্রয়োজনীয়তা রয়েছে। আচ্ছা, এটি তোমরা আরো একটু স্পেসিফিক করে আমি তোমাদেরকে বলবো, তা একটু অপেক্ষা করো। তোমরা একটু বইয়ের মানবীয় ভূগোল বইয়ে একটু লিখে নিবা যে অ্যাবসলিউট লোকেশনের সংজ্ঞা। আর লেখো অ্যাবসলিউট লোকেশন লেখো। পরম অবস্থান হলো রাষ্ট্রের অক্ষাংশীয় ও দ্রাঘিমাগত বিস্তৃতি নির্দেশ করে। ঠিক আছে, শুনতে পাচ্ছ? ম্যাম আবার একটু। পরম অবস্থান রাষ্ট্রের বা যে কোনো দেশের অক্ষাংশীয় ও দ্রাঘিমাগত বিস্তৃতি নির্দেশ করে। এই পরম অবস্থানকে গাণিতিক বা জ্যামিতিক অবস্থানও বলা হয়। ম্যাম পরম অবস্থান যে কোনো ও দেশের অক্ষাংশীয় ও দ্রাঘিমাগত বিস্তৃতি নির্দেশ করে। এটি কিন্তু শুধু দেশ দিয়ে বললে হবে না, এটি অঞ্চল দিয়েও বলতে পারে। যেমন বলা হয়েছে যে ঢাকার উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা, লিখছো? এই প্রসঙ্গে উদাহরণ দিবা তোমরা। এতে এখানে আরো অনেক কথাবার্তা আছে, এত তোমরা মনে রাখতে পারবা না, বুঝবাও না। আচ্ছা, এরপরে লেখো যে এই পরম অবস্থানকে গাণিতিক বা জ্যামিতিক অবস্থানও বলা হয়। লিখছো? লিখেছো? জি ম্যাম। ম্যাম গাণিতিক বা জ্যামিতিক বিস্তৃতি না, অবস্থান গাণিতিক বা জ্যামিতিক অবস্থানও বলা হয়। আর রাষ্ট্রের এই অবস্থান, আবারও লিখবা যে রাষ্ট্রের এই অবস্থান অক্ষাংশ দ্রাঘিমা দ্বারা চিহ্নিত, যা গাণিতিক হিসেব অনুসারে নির্ধারিত এবং তা অপরিবর্তনীয়। রাষ্ট্রের এই অবস্থান অক্ষাংশ দ্রাঘিমাংশ দ্বারা চিহ্নিত, যা গাণিতিক হিসাব অনুসারে নির্ধারিত। এখন আমি একটা উদাহরণ দিলেই তোমরা বুঝে যাবা, অনেক ইজি হয়ে যাবে তখন বিষয়টা। যা গাণিতিক হিসাব অনুসারে নির্ধারিত এবং তা অপরিবর্তনীয়। কিন্তু এটা লেখার দরকার নাই তোমাদের, তোমরা জাস্ট মনে রাখবা কিন্তু যদি রাষ্ট্রাধীন এলাকার আয়তনের সম্প্রসারণ বা সংকোচন হয় কেবলমাত্র তখনই এর অবস্থানের পরিবর্তন ঘটে, কিন্তু এটি মানে খুব কম ঘটে থাকে। সেজন্যই পরম অবস্থান মূলত অপরিবর্তিত থাকে। আচ্ছা, উদাহরণ লিখবা। বাংলাদেশের পরম অবস্থান জানো তোমরা? 20 ডিগ্রি 34 সেকেন্ড ও 28 ডিগ্রি 28 সেকেন্ড উত্তর অক্ষরেখা। লিখছো? এইটুকু কিন্তু লিখবা। বাংলাদেশের পরম অবস্থান 20 ডিগ্রি 34 সেকেন্ড ও 28 ডিগ্রি 28 সেকেন্ড উত্তর অক্ষরেখা। ঠিক আছে? এবং 88 ডিগ্রি 1 সেকেন্ড পূর্ব
ও 92°42' পূর্ব দ্রাঘিমা রেখা দ্বারা সীমাবদ্ধ। ম্যাম 88°1' পূর্ব ও 92° 42' পূর্ব দ্রাঘিমা দ্বারা সীমাবদ্ধ। আচ্ছা, এটি কিন্তু অপরিবর্তনীয়, কিন্তু যদি কোনো কারণে রাষ্ট্রসীমার রাষ্ট্রাধীন এলাকার আয়তন সম্প্রসারণ বা সংকোচন হয়, তাহলে কেবলমাত্র এর পরিবর্তন ঘটতে পারে, যে এটি সাধারণত ঘটে না। মানে এখন হয় না, এখন তো যুদ্ধের মাধ্যমে রাষ্ট্রীয় এলাকার সম্প্রসারণও হয় না, আবার খুব দ্রুত মানে অন্য দেশ অ্যাটাক করে আরেকটা দেশকে নিয়ে নিবে, এরকম ঘটনা সাধারণত একটু কমই হয়। ওই কি করে এখন হচ্ছে বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলো তাদের সেনাবাহিনী পাঠিয়ে দেয়, যেমন আমেরিকা আর্মি ট্রুপস পাঠিয়ে দেয় বিভিন্ন এলাকায়। যারা দেখো খেয়াল করে তোমরা, ওই আফগানিস্তান থেকে আমেরিকান ট্রুপস চলে গেল, দেখছো উদাহরণ? হ্যাঁ, এখন ওরা তো আর ওটা ইয়ে করলো না। আর ওরা যদি অ্যাটাক করে নিয়েও নেয় কোনো দেশ, তাও ইংল্যান্ড এক জায়গায়, আর ইংল্যান্ড হচ্ছে ইউরোপে, আর আফগানিস্তান হচ্ছে তোমার এশিয়াতে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আশেপাশের দেশ আগে মানে সেই প্রাগৈতিহাসিক কালে এরকম অনেক ঘটনা ঘটছে। হ্যাঁ, দ্রুত একটা এলাকা দখল করে নিয়ে তার রাষ্ট্রাধীন এলাকার ভিতরে নিয়ে নেওয়া হচ্ছে, বুঝছো? আচ্ছা, তাহলে পরম অবস্থান হচ্ছে কি? অপরিবর্তনীয়, এবং এটি অক্ষাংশ দ্রাঘিমাংশ দ্বারা নির্ধারিত, ঠিক আছে? আচ্ছা, এরপর বলবো রিলেটিভ লোকেশন, যেটি এই যে আপেক্ষিক অবস্থান। হ্যাঁ, সন্নিহিত বা আপেক্ষিক অবস্থান। আচ্ছা, আপেক্ষিক অবস্থানটা মানে খুব ইজি। এটি হিউম্যান জিওগ্রাফি বইয়ে তো বললামই, এছাড়াও যদি সংজ্ঞা হিসেবে জানতে চাও, তাহলে আপেক্ষিক অবস্থান রাষ্ট্রের সংলগ্নতা বা প্রতিবেশী রাষ্ট্রের অবস্থান নির্দেশ করে। ঠিক আছে? আপেক্ষিক অবস্থান রাষ্ট্রের সংলগ্নতা বা প্রতিবেশী রাষ্ট্রের অবস্থান নির্দেশ করে। রাষ্ট্রের অবস্থানিক বিন্যাসের মধ্যে সন্নিহিত অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ। আছে, এগুলা লাগবে না তোমাদের, এগুলা তোমাদের বাইরে অত জিজ্ঞাসাও করা মানে এত ডিটেলসে তোমাদের দরকারও নাই। আচ্ছা, তাহলে কি বুঝতে পারছো যে সন্নিহিত অবস্থান বা আপেক্ষিক অবস্থান রাষ্ট্রের সংলগ্নতা বা প্রতিবেশী রাষ্ট্রের অবস্থান নির্দেশ করে? ঠিক আছে? যেমন সন্নিহিত অবস্থান মূলত রাষ্ট্রের রাজনৈতিক পরিবেশকে প্রকাশ করে। এক্ষেত্রে অবৈধ চলাচল, চোরাচালান, সীমা লঙ্ঘন প্রভৃতি বিষয় সন্নিহিত রাষ্ট্র সম্পর্ক বা এই প্রতিবেশী রাজনীতিকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে। যেমন উদাহরণস্বরূপ বলা হয়েছে এখানে যে 1940 সালে জার্মান কর্তৃক ডেনমার্ক, নরওয়ে ও বেলজিয়াম আক্রমণের ঘটনা সন্নিহিত অবস্থানের তাৎপর্যকে বিশেষভাবে প্রকাশ করে। আচ্ছা, সাধারণত এই সন্নিহিত অবস্থান মানে আপেক্ষিক অবস্থানকে সন্নিহিত অবস্থানও বলা হয়। ঠিক আছে? সন্নিহিত বা আপেক্ষিক অবস্থান। আচ্ছা, এই প্রকৃতপক্ষে এই সন্নিহিত অবস্থান আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় বিশেষ ঐতিহ্য সৃষ্টি করে, যার প্রভাব সন্নিহিত রাষ্ট্রবর্গের পররাষ্ট্র স্বরাষ্ট্র বিষয়ে প্রতিফলিত হতে দেখা যায়। এই প্রেক্ষিতে আরব ইসরায়েল সম্পর্ক, ভারত পাকিস্তান সম্পর্ক, মিশর লিবিয়া বৈরী সম্পর্ক বিশেষভাবে উল্লেখ করা যায়। ঠিক আছে? আচ্ছা, তোমাদের যদিও এটি ওরকম আলোচ্য বিষয় না, তারপরেও বোঝানোর জন্য বললাম, যেহেতু ভাইবার জিজ্ঞাসা করা হয় সেজন্য বললাম। তোমরা এই মানবিক ভূগোল বইয়ে যা লেখা আছে তাই লিখবা, যে আপেক্ষিক অবস্থান দ্বারা উক্ত জায়গাটির অন্যান্য জায়গার সাথে স্থানিক আন্তঃসম্পর্ক ও আন্তঃনির্ভরতা প্রকাশ করে। ঠিক আছে? এটি পৃথিবীর জনগণ, অন্যান্য বস্তু ও জায়গাসমূহের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমূহ অন্যান্য জায়গা থেকে কতটুকু ভিন্ন তাও বলে দেয়। আচ্ছা, এই বিষয়গুলো বলেছি আমি, যে এই অবস্থানকে ভৌগোলিক স্থিতি বা মানে সিচুয়েশন, মানে ভৌগোলিক স্থিতি অবস্থানও বলে।
এখানে স্থিতি বলতে ইংলিশে বলা হচ্ছে সিচুয়েশন, আর উপরে বলা হচ্ছিল সাইট, পরম অবস্থান। আচ্ছা, যেমন বাংলাদেশের চট্টগ্রাম জেলায় বন্দর স্থিতির মাধ্যমে বলে দেয় এটি অন্যান্য পার্শ্ববর্তী জেলা থেকে কতটা ভিন্ন প্রকৃতির। যেমন আমি যদি এখন বলি যে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় বন্দর স্থিতির মাধ্যমে বলে দিচ্ছি এটি পার্শ্ববর্তী জেলা থেকে কতটা ভিন্ন প্রকৃতির। তো চট্টগ্রামের পার্শ্ববর্তী যে জেলা, খেয়াল করে দেখো ওখানে একটা নৌবন্দর আছে, তাই না? আমাদের ঢাকায় কি নৌবন্দর আছে? নারায়ণগঞ্জে আছে না? নারায়ণগঞ্জ সদরঘাট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঢাকাটা বললা। ঢাকা চট্টগ্রামের মাঝখানে আরেকটা আরো কিছু জেলা বা বিভাগ রয়ে গেছে, তাদের নাম বলো। কুমিল্লা, নোয়াখালী, তারপরে ফেনী। কুমিল্লা বিভাগ হয় নাই জেলা। হ্যাঁ, হয় নাই, বাট এই বিভাগ মানে এই অঞ্চলগুলো কি চিটাগং থেকে একটু আলাদা না? এখানে কি নৌবন্দর আছে? না ম্যাম, নাই। হ্যাঁ, আর কুমিল্লাতে কোনো নৌবন্দর নেই ম্যাম। হ্যাঁ, এই যে তাহলে এই যে বুঝলা যে কতটা ভিন্ন, মানে পার্শ্ববর্তী জেলা থেকে তার চরিত্র বা তার ক্যারেক্টারিস্টিক কতটা ভিন্ন সেটা বলে দিচ্ছে, এই রিলেটিভ লোকেশন থেকে বোঝা যায় বা আচ্ছা, নিকটবর্তী পশ্চাৎভূমির সঙ্গে একটি শহরের সম্পর্ক বোঝার জন্য শহরটির স্থিতি জানার প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ একটা বন্দর স্টাবলিশড হবে তখনই যখন একটা স্থলভূমির পিছনে একটা বন্দরের পশ্চাৎভূমি থাকবে, ব্যাকওয়ার্ড মানে একটা থাকবে, ব্যাকওয়ার্ড একটা লিঙ্কেজ থাকবে। ওই যে যেমন যদি নদী বন্দর হয় তাহলে সেখানে নদী বন্দর থাকতে হবে, এবং এটাকেই বলা হচ্ছে পশ্চাৎভূমি। পশ্চাৎভূমি কি জানো? পড়ছো তোমরা? জানো এই শব্দের সাথে পরিচিত? জি না ম্যাডাম, জি না ম্যাডাম। আচ্ছা, একটু পড়ো, ওই পড়ো, প্রাকৃতিক ভূগোল পড়ো। ওখানে নদীর যে বদ্বীপ, নদী দ্বারা মানে নদী হচ্ছে দুই ধরনের ভূমিরূপের সৃষ্টি করবে। একটা হচ্ছে সঞ্চয় কার্যের মাধ্যমে, আর একটা হচ্ছে নদীর দুটি কাজ, একটি হচ্ছে সঞ্চয় কাজ আর একটি হচ্ছে ক্ষয় কাজ। এই সঞ্চয় কার্যের ফলে যে সমভূমিগুলো গঠিত হয় তার মধ্যে ওই পশ্চাৎভূমি চলে আসবে। পড়ো নাই? তোমাদের প্রাকৃতিক ভূগোল মুনমুন ম্যাডাম পড়ায় না, আর কে পড়ান? বাহাদুর স্যার? নাসরিন ম্যাম। কি নাসরিন ম্যাডাম তোমাদের কতগুলো কোর্স নেন? হ্যাঁ বাহাদুর স্যার পড়ায় না, ফিজিক্যাল জিওগ্রাফি বাহাদুর স্যার পড়ান। হ্যাঁ বাহাদুর স্যার পড়ায়। তা প্রাকৃতিক ভূগোল তোমরা ক্লাস করো মুনমুন ম্যাডামের সাথে, নাহলে তো মনে হয় খারাপ করবা। প্রাকৃতিক ভূগোল তো বেশ। আর থটস এন্ড কনসেপ্ট শর্মিনা ম্যাডাম একা পড়ান? জি ম্যাম। বলে আল্লাহ, এটা তো 100 মার্কসের কোর্স। এটা তো ম্যাম মুনমুন ম্যাম তো পড়িয়েছেন, মুনমুন ম্যাম, ইনামুল স্যার থটস এন্ড কনসেপ্ট পড়িয়েছেন। ওইটা পড়ো, ওইটা মনে রাখতে পারবা না, এগুলা তাও মনে রাখতে পারবা। ফিজিক্যাল জিওগ্রাফি খুবই সুন্দর একটা সাবজেক্ট, যদি তোমরা বুঝে পড়ো, চিত্র দিয়ে বুঝে পড়ো, ওটা অনেক ভালো নাম্বার পাবা। আচ্ছা, এরপর আমি চলে যাব, এরপর আমি কিছু উদাহরণ দিয়ে যাই এই মানে মানবীয় ভূগোলের থিমের ভিতরে যে আপেক্ষিক অবস্থানের যে উদাহরণগুলো সেগুলো বলে যাই। এতক্ষণ তো রাজনৈতিক ভূগোলের উদাহরণ দিলাম, যে আরব ইসরায়েল সম্পর্ক পুরা বৈরী। কি বুঝতে পারছো? আরব হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা, আর ইসরায়েল কি ইহুদি অধ্যুষিত এলাকা, পুরা বৈরী সম্পর্ক না? ভারত পাকিস্তান সম্পর্ক টোটালি ডিফারেন্ট না? বৈরীর সম্পর্ক না? আচ্ছা দেখো, ভূপৃষ্ঠের বিভিন্ন প্রপঞ্চের ম্যাম প্রপঞ্চটা কি? প্রপঞ্চ শুনছি, ফেনোমেনা। আমি এখন কি করে বুঝাবো তোমাদেরকে ফেনোমেনা কি? আচ্ছা, প্রপঞ্চেরও একটা সংজ্ঞা আমি দিব। ফেনোমেনা ইংলিশে এটা হচ্ছে ফেনোমেনা বা উপাদান বা এলিমেন্ট বা ফ্যাক্টরস। এখন উপাদান আর ফ্যাক্টরস এর ভিতরে পার্থক্য বুঝতে হবে। ফ্যাক্টরস বা নিয়ামক হচ্ছে একটা বিশেষ কিছুর পেছনে কার্যকর একটা মানে ভূমিকা রাখবে কোনো কিছু ঘটার জন্য। আর উপাদান হচ্ছে যে যেমন আমাদের মানুষের শরীর কি কি উপাদান দ্বারা গঠিত বলো? হিউম্যান বডি,
জলবায়ুর উপাদান বলো। রক্ত মাংস চর্বি। হ্যাঁ, আরে জলবায়ুর সহজ উপাদান। ছিল। মানুষের শরীর কি কি দিয়ে গঠিত? কি কি দিয়ে গঠিত বলো? মাংস আছে, হাড় আছে, রক্ত আছে, চর্বি আছে। রক্ত মাংস হ্যাঁ, চর্বি। এই তো। আচ্ছা, পানি এই আছে। তাহলে- শিরা উপশিরা। হ্যাঁ, আমি কি উপাদান বোঝাতে পারলাম তাহলে? জি ম্যাম। আর- জি ম্যাডাম। আচ্ছা, আর এখন ফ্যাক্টরস বা নিয়ামক, মানে এটা বিহাইন্ড একটা বিষয়। যেমন জনসংখ্যা বন্টনের নিয়ামক, ফ্যাক্টরস, ওখানে তোমাদের সিলেবাসে আছে, দেখো জনসংখ্যা বন্টনের নিয়ামক আলোচনা করো। এখন এই নিয়ামকের ভিতরে রয়ে যাবে হচ্ছে, অর্থাৎ এক নিয়ামক বোঝাচ্ছি কিন্তু আমি, বা ফ্যাক্টরস বোঝাচ্ছি। তাহলে এই ফ্যাক্টরস হচ্ছে যেমন বাংলাদেশের কথা ধরো, ওভার পপুলেটেড একটা কান্ট্রি। কেন এই ফ্যাক্টরস কি? এই ফ্যাক্টরস বা নিয়ামক বা প্রপঞ্চ, এই যে বলতেছি, এটা হলো যেমন বাংলাদেশের বলা হচ্ছে যে নদী বিধৌত একটা সমভূমি, এবং সমভূমি এলাকার লোক সাধারণত একটা অলস প্রকৃতির হয়। তো এখানে জলবায়ু হচ্ছে সমভাবাপন্ন, এবং এই জলবায়ু হচ্ছে ওভার পপুলেশনের জন্য একটা ফ্যাক্টরস বা ডিটারমিনেন্টস বা নির্ধারক। ঠিক আছে, প্রপঞ্চ এই সবগুলো মিলে দিলে হয়তো প্রপঞ্চ। তারপরেও আমি অ্যাবসলিউট একটা ডেফিনেশন আমি দিব তোমাদেরকে। আচ্ছা, ভূপৃষ্ঠে ম্যাম প্রপঞ্চ সংজ্ঞা পাইছি, আমার কাছে ডিকশনারি আছে। আচ্ছা আচ্ছা, ফেনোমেনা বা প্রপঞ্চ বলো। আমি বলে দিতে বলবো, তারপর তুমি বলে দাও। সবাই যে জিজ্ঞেস করছে সেই কি পাইলা? বলো প্রপঞ্চ কি? না আচ্ছা ম্যাম, বলো, এই যে পেয়েছো সে বলো। এরা কি বড়? ম্যাম বলবো? হ্যাঁ বলো। জি ম্যাম পাইছি। কোন বলো। কোন বিষয়, হ্যাঁ জি বলছি, কোন বলো। বিষয় বা ঘটনাকে প্রপঞ্চ বলে, যেমন পলাশী যুদ্ধ ঐতিহাসিক প্রপঞ্চ, আবহাওয়া জলবায়ু মৃত্তিকা প্রাণিক প্রপঞ্চ, আচ্ছা সংস্কৃতি ঠিক আছে। সভ্যতা মানবিক আচ্ছা, প্রপঞ্চ। আমি শুনতে পাইনি। ঠিক আছে, তোমরা ডিকশনারি দেখে নিও। এছাড়াও আমি প্রপঞ্চ কি আমি এটুকুই। ডেফিনেশন দিচ্ছি। হ্যাঁ, ভূপৃষ্ঠে বিভিন্ন প্রপঞ্চের বিষয়ে যে জি ম্যাম হ্যাঁ, এটুকুই, আচ্ছা কোন তোমরা বিষয় বা মিউট ঘটনাকে করে প্রপঞ্চ দাও, বলে। আমি বলে চলে যাই। কোন বিষয় বা ঘটনাকে প্রপঞ্চ বলে, এটুকুই। হ্যাঁ, এই তো ভালো বলছো, এইটাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিষয়, এইটুকুই কোন যথেষ্ট। বিষয় বা ঘটনাকে প্রপঞ্চ বলে, যেমন পলাশী যুদ্ধ ঠিক ঐতিহাসিক আছে, প্রপঞ্চ, ঠিক আছে। আবহাওয়া জলবায়ু তাহলে মানবিক তো প্রপঞ্চ, তোমাদের প্রাকৃতিক ক্লিয়ার হয়ে গেল যে প্রপঞ্চ, কোনো এগুলি। বিষয় বা ঘটনাকে এখানে প্রপঞ্চ বলা হচ্ছে। তাহলে ভূপৃষ্ঠের বিভিন্ন প্রপঞ্চের বিষয়ে অবস্থান বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক ধারণা, এবং মানবীয় ভূগোলকে পৃথিবীর উপরিভাগের বিভিন্ন প্রপঞ্চের অবস্থান ও বন্টন বিন্যাসমূলক বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করা হয়। আচ্ছা, অবস্থানিক ধারণা বা জ্যামিতিক তত্ত্বের প্রয়োগ মানবীয় ভূগোলের প্রাচীনতম একটি ঐতিহ্য। প্রাচীন বিশ্বের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ মিশরের আলেকজান্দ্রিয়ার কর্মরত গ্রিক পণ্ডিত ইরাটোস্থেনিসের অবস্থানিক পদ্ধতির সাহায্যে পৃথিবীর পরিধি নির্ণয় করেন। বর্তমানে অবস্থান ধারণার একাধিক প্রয়োগ লক্ষ্য করা যায়। তোমরা এত কিছু না দিয়ে ডাইরেক্ট লিখবা, বর্তমানে অবস্থান ধারণা একাধিক প্রয়োগ লক্ষ্য করা যায়। এই প্রসঙ্গে ফন থুনেলের কৃষি ভূমি ব্যবহার মডেল, আলফ্রেড ওয়েগনারের শিল্প অবস্থান তত্ত্ব, ওয়াল্টার ক্রিস্টোলারের কেন্দ্রীয় অবস্থান বা কেন্দ্রীয় স্থান মডেল, এবং কোল ও কানস্কির যাতায়াত পথের মডেল বিশেষভাবে উল্লেখযোগ্য। আর ভৌগোলিক পর্যালোচনায় অবস্থানিক ধারণার গুরুত্বের প্রেক্ষিতে মানবীয় ভূগোলকে দূরত্ব বিশ্লেষণমূলক বিজ্ঞান হিসেবে চিহ্নিত করেছেন ওয়াটসন, এবং সেটি খুব কাছাকাছি একটা সময় 1995 সাল। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি 5 নাম্বার, মানবীয় ভূগোলের দূরত্বের ধারণা, ডিসটেন্স। এখানে বলা হচ্ছে যে তোমরা মনে করবা যে এইটা আবার কি, পরিবহনের ক্ষেত্রে দূরত্বের ধারণা একান্ত জরুরি। তো পরবর্তীতে মাস্টার্সে পরিবহন ভূগোল নামেও একটা কোর্স আছে। পরিবহনও মোটামুটি মানবীয় ভূগোলের আলোচনা। দেখো, ট্রেড কি জানি একটা আছে না তোমাদের, ট্রেড এন্ড ট্রান্সপোর্ট বা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা আছে না তোমাদের সিলেবাসে? ম্যাম ট্রান্সপোর্ট জিওগ্রাফি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো যে পরিবহনের ক্ষেত্রে, হ্যাঁ
পরিবহনের ক্ষেত্রে দূরত্বের ধারণা একান্ত জরুরি। দূরত্ব বলতে কি বোঝাচ্ছে? যে দুটি বস্তুর মধ্যবর্তী স্থানকে বোঝায়। আবার দূরত্ব হলো যে কোনো দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যবর্তী আপেক্ষিক অবস্থান। দূরত্বকে সম্পর্কের দৃষ্টিকোণ থেকেও দেখা যায়। সেক্ষেত্রে দূরত্ব হলো দুটি বস্তুর মধ্যে এক বিশেষ ধরনের সম্পর্ক বা সম্বন্ধ যাকে পরিমাপ করা যায় এবং প্রকাশ করা যায়। এই সম্পর্কটা, এই দূরত্বের সম্পর্ক দেখো অর্থনৈতিক, সময়ভিত্তিক, জ্যামিতিক ইত্যাদি নানা রকমের হতে পারে। তো বিভিন্ন ধরনের দূরত্বের টাইপস: চরম দূরত্ব বা সুনিশ্চিত দূরত্ব, অ্যাবসলিউট ডিসটেন্স। এই আলোচ্য দূরত্ব হলো দুটি নির্দিষ্ট স্থানের মধ্যবর্তী পরিমাপযোগ্য দূরত্ব, যাকে যে কোনো দূরত্ববোধক এককের সাহায্যে প্রকাশ করা যায়, যেমন কিলোমিটার, মিটার, সেন্টিমিটার। আবার এককে মাপা দূরত্ব অথবা মাইল, গজ, ফুট, ইঞ্চির ভিত্তিতে পরিমাপ করা দূরত্ব। আর আচ্ছা, কোনো ব্যাপক প্রাকৃতিক বিপর্যয় ছাড়া চরম দূরত্বের পরিবর্তন করা যায়। এটি তোমরা বুঝতে পারছো, যেমন আমরা ঢাকা থেকে চিটাগং এর দূরত্বকে আমরা কিলোমিটার, মিটার, সেন্টিমিটার ইত্যাদি সবকিছু, মাইল, গজ, ফুট ইত্যাদিতে প্রকাশ করতে পারি। তারপরে দেখো আপেক্ষিক দূরত্ব। এই দূরত্বের ধারণাটি পরিবর্তনযোগ্য। যখন দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বকে ব্যয় বা খরচ বা সময়, টাইম প্রভৃতি চলক দ্বারা বা গুণগত চলকের সাহায্যে প্রকাশ করা হয়, তখন তাকে আপেক্ষিক দূরত্ব বলে। যেমন ব্যয় ভিত্তিক দূরত্বের উদাহরণ: যে কোনো দেশ বা অঞ্চলের প্রচলিত মুদ্রা, পরিবহনের মাধ্যম, পরিবহনযোগ্য পণ্য বা যাত্রীদের পরিমাণ ও সংখ্যা, পণ্যের চরিত্র, গন্তব্যের অবস্থান ইত্যাদি দ্বারা এই নির্ধারিত দূরত্ব ইত্যাদি দ্বারা নির্ধারিত হয়। এটির উদাহরণ হচ্ছে যেমন ট্রেন পথে কোনো স্থানের ব্যয়ভিত্তিক দূরত্ব 1000 টাকা, কিন্তু আকাশ পথে 8000 টাকা। আমি যদি পর্যটন কেন্দ্রের কথা বলি, ঢাকা থেকে কক্সবাজার বা ঢাকা থেকে সিলেট, দুটি জায়গাতে, আচ্ছা ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেন পথ নাই, কক্সবাজার ট্রেন পথ নাই, ঢাকা থেকে সিলেটের উদাহরণ দেই, ট্রেন পথেও যাওয়া যাবে, বিমান পথেও যাওয়া যাবে। তো ট্রেন পথে ব্যয়ভিত্তিক দূরত্ব আরো কম, 1000-এরও কম হয়তো বা 800, 500, 600, 800, আর কিন্তু আকাশ পথে এরকম 6,000-7,000 টাকা। তাহলে এই যে প্রকাশটা, যে ব্যয়ভিত্তিক মানে টাকা দিয়ে বলা হচ্ছে যে দূরত্বটা, সেটি হচ্ছে ব্যয়ভিত্তিক দূরত্ব বা কস্ট ডিসটেন্স। আবার সময় দূরত্ব, এটি আরো সহজ। দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করার জন্য যে সময় লাগে তাকে দূরত্ব বা টাইম ডিসটেন্স বলে। এক্ষেত্রে পরিবহন পথের সুগম্যতা, পরিবহন যোগ্যতা, পরিবহন মাধ্যমের বৈশিষ্ট্য ইত্যাদি বিষয়ের উপর সময় দূরত্বের পরিমাপ নির্ভর করে। যেমন ট্রেন পথে কোনো স্থানের সময় দূরত্ব 2 দিন, কিন্তু আকাশ পথে সেটি 2 ঘন্টা। যেমন এখানে উদাহরণ দিতে পারো ঢাকা কলকাতা, ট্রেন পথে দূরত্ব 1 দিন, আর আকাশ পথে হয়তো বেশি হলে 4 থেকে 5 ঘন্টা। আর বাংলাদেশের রুগীরা অনেক যায়, ব্যবসায়ীরাও যায় ঢাকা কলকাতা। আচ্ছা, স্বাচ্ছন্দ্য দূরত্ব বা কনভেনিয়েন্স ডিসটেন্স, সেটি হচ্ছে সুযোগ সুবিধা বা আয়াসীনভাবে কোনো দূরত্ব অতিক্রম করার সহজতা বা সাবলীলতাকে স্বাচ্ছন্দ্য দূরত্ব বা কনভেনিয়েন্স ডিসটেন্স বলে। যাত্রী ও মাল পরিবহনের কাজ কোথায় কতটা সহজ সেটি প্রকাশ করার জন্য এই স্বাচ্ছন্দ্য দূরত্ব বা কনভেনিয়েন্স ডিসটেন্সের সাহায্য নেওয়া হয়। এখানে স্বাচ্ছন্দ্যের মাত্রা অনুসারে কোনো জায়গার জমির দাম বাড়ে বা কমে, শিল্প স্থাপিত হয়, শিল্প সমাবেশ ঘটে, পর্যটক বা টুরিস্টের সংখ্যা কমে বা বাড়ে। এরপরে তোমরা দূরত্বের ভৌগোলিক গুরুত্ব, এটা তোমরা পড়ে নিও, পারলে দিবা, না পারলে বাদ, মানে টাইমেরও একটা বিষয় আছে। এই তো স্থানিক গঠন আর মানবীয় কালের ধারণা, এই আর হচ্ছে স্কেলের ধারণা। এখনো তো তোমাদের 3টা বাকি আছে। ঠিক আছে, আমি কিন্তু থিম আর পড়াবো না, থিম বাকিটুকু তোমরা পড়ে নিবা। আমি কিন্তু জি ম্যাম, আপনি আগামী সপ্তাহে নিয়ে সব পড়ে নিব ম্যাম। আমি করব, আমি তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো হচ্ছে হিউম্যান সেটেলমেন্ট। এটা অনেক বড় একটা চ্যাপ্টার এবং একটু মানে কি বলবো, ডেসক্রিপটিভ। এখানে কোনো বোঝার কিছু নাই, খালি পড়ে যেতে হবে।
কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোশ্চেন থাকতে পারে হিউম্যান ঠিক আছে ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ম্যাম আসসালামু আলাইকুম